তোর মতো অসুস্থ বৃদ্ধি আমি কি করবো? হ্যাঁ এই কি করবো? হ্যাঁ এই যে তুই কি শুরু করছিস? হ্যাঁ তুই কি শুরু করছিস? হ্যাঁ সারাক্ষণ তোর অসুখ, সারাক্ষণ তোর অসুখ। শোন, তোর মতো একটা অসুস্থ রোগ রেখে আমি কি করবো? আমার কোনো কাজ নেই, যে সংসারে একটা কাজও করবে না, সারাক্ষণ শুয়ে বসে থাকবে। তো কি করবো এই সংসারে? হ্যাঁ তোকে এবার থেকে ঘর ঢাকাতে বের করে দেবো। হ্যাঁ কি পাইছিস? বেরো বেরো, বুড়ি বাড়া আয়। এই যে শোন, এই যে তোর মতো আমার দরকার নেই। হেই তোর মতো অসুস্থ বৃদ্ধি আমি কি করবো? হ্যাঁ এই কি করবো? হ্যাঁ এই যে তুই কি শুরু করছিস? হ্যাঁ তুই কি শুরু করছিস? হ্যাঁ সারাক্ষণ তোর অসুখ, শোন, তোর মতো একটা অসুস্থ রোগ রেখে আমি কি করবো? আমার কোনো কাজ নেই, যে সংসারে একটা কাজও করবে না, সারাক্ষণ শুয়ে বসে থাকবে। তো কি করবো এই সংসারে? হ্যাঁ তোকে এবার থেকে ঘর ঢাকাতে বের করে দেবো। হ্যাঁ কি পাইছিস? তুই কি পাইছিস? হ্যাঁ সারাক্ষণ তুই শুয়ে বসে বসে গিলবি, আর তোর সামনে আমি রাজরানীর মতো নিজে খাওয়া নিয়ে যাবে। কি পাইছিস? হ্যাঁ কি পাইছিসটা কি? আমাকে তো চাকরানি মনে হয়, এইবারে চাকরানি। হ্যাঁ তোমাকে কিছু বলি না জানি শোনা, মানে তুমি কি ভাবছো? হ্যাঁ তুমি পা তুলে তুলে বসে বসে খাবা, আর আমি তোমার সামনে ফল নিয়ে যাবো? হ্যাঁ আমি এই বাড়ির কি, এই বাড়ির বউ, এই বাড়ির চাকর না, যা তোর সব কথা আমার সাথে চলতে হবে। হ্যাঁ সারাক্ষণ তুই অসুস্থ, এই তোর অসুখের কত বান হয়? কত বান হয় শোন, আর তোর না আমাকে অসুখের বাহানা দিতে হবে, আর না এই বাড়িতে থাকতে হবে। বেরো বৌমা, বেরোতে বলছো না আমাকে? ছাড়। তুই কি? হ্যাঁ তুই কি মারতে মেরে ফেলবো। তুই কি ভাবছিস? হ্যাঁ তুই যাবি না এবার থেকে? না এইবার থেকে তুই যাস না, সেটা আমি কি যাবে না? হ্যাঁ যাবে না? যাবে কি? বের হবে এবার থেকে? বের হবে না এবার থেকে? এই বের হবে না এবার থেকে? বের হবে না এবার থেকে? হ্যাঁ কি রে? বুঝতে পারছি, তুই তো ভালো যাওয়ার মানুষ না। তোকে এই বাড়ি থেকে কিভাবে বের করতে সেটা আমি জানি। চল এবার এই বাড়িতে তো তোর কোনো জায়গা নাই। যা শোন, চিরদিনের জন্য এই বাড়ির দরজা তোর জন্য বন্ধ। বের হয়ে যা। যদি কোনোদিন তোর এই বাড়ির সীমানা দেখছি না, সেই দিন তোর একদম জানে শেষ করে দেবো আমি। জীবনটা জ্বলায় পরে শেষ করে দেবো। কিভাবে বাড়ির দরজা বন্ধ করতে হয় সেটা আমি ভালো করেই জানি। প্রবাসীর মা, আমার বাড়িতে কত ধান চাল, কত ভাত নষ্ট হয়, কুকুর বিড়াল হাঁস মুরগি খেয়ে যাচ্ছে, অথচ আমি
আমি ওই বাড়িরই একজন মানুষ, আমার ভাগ্যে এক মুঠো ভাত জোটে না। ভাতের জন্য আমি রাস্তায় রাস্তায় ঘুরছি। আমি কোথায় যাব? আমাকে কে আশ্রয় দেবে? আমি কোথায় যাব? আল্লাহ, আল্লাহ তুমি বলে দাও আমি কোথায় যাব? আল্লাহ আমি কোথায় যাব? আল্লাহ, আল্লাহ আমি কোথায় যাব? আল্লাহ আমি কোথায় যাব? আমি কার কাছে যাব? আমি কোথায় যাব? কার কাছে যাব? আল্লাহ, আল্লাহ, আল্লাহ তুমি আমার একটা ব্যবস্থা করো। আল্লাহ, আল্লাহ তুমি আমার একটা ব্যবস্থা করে দাও। আল্লাহ, পেটের ক্ষুধার যন্ত্রণা আর সহ্য হচ্ছে না। আল্লাহ, আল্লাহ, ইস, নাকটা দেখছি কখন যেন খুলে গেছে। কিরে কুটি, হ্যাঁ কি খুব দুষ্ট হয়ে গেছে? এই টাইমে আবার ফোন। এই আমার বড় না খেয়ে দিয়ে কোনো কাজ নেই, যখন তখন ফোন করে, অসহ্য লাগে। হ্যালো, হ্যাঁ বলো। আর বলো না, কাজ করতেছিলাম তো, আমি কি ফোন নিয়ে বসেছিলাম নাকি? সংসারের সব কাজ তো আমাকেই করতে হয়, আর কে করবে? কি বলো তুমি, আম্মাকে দিয়ে কাজ করবো মানে? দেখো, উনি আমার শাশুড়ি, ওনার বয়স হয়েছে, সারা জীবন অনেক কষ্ট করছে, আর আমি থাকতে কেন কাজ করবে? মাটাকে শুধু তোমার, আমারও তো। আম্মা আম্মা তো একটু খাওয়া দাওয়া করে শুইছে। আরে হ্যাঁ, নামাজ কালাম পড়ার পর আম্মাকে খাইতে দিয়েছিলাম, পরে আম্মাকে বললাম একটু রেস্ট করেন। এই তো মাত্রই মনে হয় ঘুমালো, দেখে আসলাম। এখন ডাক দেওয়া না ঠিক হবে না। হ্যাঁ হ্যাঁ, আমার শরীর ভালো আছে। হ্যাঁ তুমি চিন্তা করো না। না আমি খাইনি, আরে কাজ কাম শেষ করবো তারপর তো খাবো। হ্যাঁ বেলা তো হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে রাখো। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, শোনো, বলছিলাম তোমার টাকা পাঠানোর কথা ছিল। ও আচ্ছা, শোনো না, আগামীকালকের মধ্যে টাকাটা একটু পাঠিয়ে দিও। আরে মা তো হচ্ছে ডক্টর একটা চেক আপ করার কথা বলছে, তোমরা বললাম না, ওর জন্য একটু বেশি টাকা পাঠাতে বলছে না? হ্যাঁ হ্যাঁ, আরে 80,000 পাঠিয়ে দিও। হ্যাঁ আচ্ছা, সকাল সকাল দিও। হ্যাঁ, মাকে নিয়ে আবার কালকে ডাক্তারের কাছে যাবো, বুঝোই তো, আজকে দেখানোর ডেট ছিল, একদিন পিছিয়ে গেল। আচ্ছা ঠিক আছে, রাখো, আল্লাহ হাফেজ। কিরে জানিস তো, কালকে না টাকা পাঠাবে, সেই টাকা দিয়ে কী করবো? এই যে আমার হাতে চুড়ি দেখতেছিস না, এটা তো ভালো লাগে না, একটা মোটা থেকে বালা বানাইতে দিব। আর ও কি ভাবতেছে, আমি নাকি ওর মাকে ডাক্তার দেখাইতে যাবো, বোকা কোথাকার। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে আপনি সোহেলের মা না? হ্যাঁ ভাইজান, আমি সোহেলের মা। ভাইজান, ভাইজান আজ 2 দিন আমার পেটে একটু পানিও পড়েনি, যদি কয়টা টাকা দিতেন একটু কিছু খেয়ে নিতাম। আপনি এটা কি বলেন? আপনি সোহেলের মা, আপনার ছেলে থাকে প্রবাসে, আপনার ছেলে মাসে মাসে অনেক টাকা ইনকাম করে, আর আপনি কি না রাস্তায় হাত পাততেছেন, কয়টা টাকা চাচ্ছেন? আপনার এই অবস্থা কেন? আপনার কি হয়েছে? এটা কি আপনার ছেলে কি আপনাকে দেখে না? ভাইজান কি বলবো আমার কষ্টের কথা, আমার ছেলে তো আমাকে অনেক ভালোবাসে, কিন্তু বৌমা আমাকে একটুও ভালোবাসে না। আমি যে তার শাশুড়ি, আমি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, কথায় কথায় আমাকে গায়ে হাত তোলে, খাইতে দেয় না। ভাইজান আমার বাড়িতে কত ভাত নষ্ট হয়, অথচ আমার বেলায় এক মুঠো ভাত জোটে না। ভাইজান আমার বেলায় এক মুঠো ভাত জোটে না। ভাইজান ভাবি, আপনি সব কথাই তো আমি শুনলাম, আপনার বৌমা আপনাকে অত্যাচার করে, আমি আপনার বাড়িতে উঠাইয়া দেব, আমার কথা আপনার বৌমা শুনবে, চলেন আপনি আমার সঙ্গে। না ভাইজান, ওই বাড়িতে আমি আর যাব না।
হয়তো আপনি আমাকে দিয়ে আসবেন, ও কিছু বলবে না, কিন্তু আপনি চলে আসার পর আমার পর অনেক অত্যাচার করবে, যেটা আমি আর সহ্য করতে পারবো না ভাইজান। না ভাবি, আমার কথা অবশ্যই সে মানিয়ে নেবে। আপনি সোহেলের মা, আমি যেভাবেই ওনাকে বোঝাবো ও বাধ্য হবে আপনাকে বাড়িতে রাখতে। আপনি চলেন আমার সঙ্গে, আসেন চলেন। মা, মা, এই সূচনা, সূচনা, সূচনা। আরে আসি। কে? আরে সোহেল, তুমি তুমি কোত্থেকে আসলা? সারপ্রাইজ দিলাম। আমার না বিশ্বাসই হচ্ছে না। এই, তুমি না সকালেও কথা বললা, কই তখন তো বললা না যে দেশে চলে আসতেছো? আরে তোমাদেরকে চুমকে দেওয়ার জন্য তো বলি নাই, বললে পারে তো বলতা আবার এয়ারপোর্টে আনতে যাব। আর এখন যে অবস্থা, এর মধ্যে না দেওয়াটাই ভালো। আর ভাবলাম তুমি তো সারপ্রাইজ দিলে অনেক খুশি হবা, এজন্য কাউকে কিছু না বলেই হুট করে চলে আসলাম। খুব ভালো করছো। বলি কি, এত দূর রাস্তা জার্নি করে আসছো, নিশ্চয় শরীরটা তোমার খারাপ। চলো ভিতরে, চলো রেস্ট করবা। এর ভিতরে তো অবশ্যই যাব, তার আগে মাকে ডাকো, মাকেও সারপ্রাইজ দিই, মাও দেখো অনেক খুশি হবে। কি ব্যাপার, তুমি কথা বলছো না কেন? ইয়ে মানে, ভিতরে চলো না, তারপরে সমস্ত কথা হবে। আরে আমি বলছি না, মাকে ডাকো, মাকে সারপ্রাইজ দিই। তুমি জানো মা আমাকে এই অবস্থায় দেখলে কি খুশিটাই যে হবে, সেটা তোমাকে বলে আমি বোঝাতে পারতেছি না। আসলে সোহেল, মা মানে 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 করতেছো, আমি কিছু বুঝতেছি না। মা, মা, সোহেল, মা ভিতরে নাই। মা ভিতরে নাই মানে? আমার মা কোথায়? আমি জানি না। জানো না মানে? সত্য করে বলো, আমার মা কোথায়? সত্যি করে বলতেছি সোহেল, আজ 2 দিন হলো না মাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি অনেক জায়গায় খুঁজছি, আত্মীয় স্বজন যে যেখানে ছিল সবাইকে ফোন দিচ্ছি, আশেপাশের লোকজন দিয়ে খুঁজেছি, কিন্তু কোথাও না মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি এটা নিয়ে অনেক চিন্তিত ছিলাম। এর জন্য তো তুমি যখন ফোন দিচ্ছিলে আমি খুব একটা কথা বলতে পারিনি। আমি ভাবলাম যে তোমাকে বিষয়টা জানাবো, আবার ভাবলাম যে আমি একটু চেষ্টা করি। এমনকি থানা পর্যন্ত আমি গেছি, তবুও না মার কোনো খোঁজ পাইনি। তুমি এটা কি বলছো? আমার মাকে 2 দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না কেন? কালকে তো তোমার সঙ্গে আমি কথা বলছি, তখনও তো তুমি বলতে পারতে আমার মাকে খুঁজে পাচ্ছি না। আমার যত বন্ধু বান্ধব আছে আমি সবাইকে বলতাম আমার মাকে খুঁজে বের করার জন্য, একটা বারও বলোনি কেন? আর এখন তুমি আমাকে বলছো আমার মাকে 2 দিন ধরে খুঁজে পাচ্ছি না, কিন্তু এটা কেন? তুমি জানো, আমি রাস্তাতে আসতেছিলাম আর ভাবতেছিলাম আমার মাকে দেখি নাই অনেক দিন। আমার মাকে তখন যে বলবো, মা দেখো আমি সোহেল তোমার সামনে আসছি, মা অনেক খুশি হবে, আমাকে জড়িয়ে ধরে আদর করবে, আমার কপালে একটা চুমো দিবে। কিন্তু বাড়িতে আসার পর তুমি বলছো 2 দিন ধরে আমার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার মা কোথায় গেছে, কি করছে, কি খাচ্ছে, কিছুই জানি না। না, আমি এই বাড়ির মধ্যে যাইতে পারবো না, আমি এই ঘরে ঢুকতে পারবো না। আগে আমি আমার মাকে খুঁজে বের করবো, তারপর আমি এই রুমে যাব, তার আগে আমি এই বাড়ির মধ্যে যাব না। সোহেল, তুমি একটু শান্ত হও। দেখো সোহেল, আমি জানি তোমাকে জানানো আমার উচিত ছিল, আমি জানি না এটা আমার ভুল হয়েছে, কিন্তু আমি কি করতাম বলো? দেখো, এখন যে এসে শুনলাম মাকে 2 দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না, তুমি কেমন পাগলের মতো হয়ে গেছো। আর ওই 2 প্রবাসে থাকতে তুমি যদি শুনতো যে মা নাই, মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে কি করতা? আর ওইখানে কেই বা ছিল তোমাকে দেখানো হতো। আমি এই ভয়ে তোমাকে কিচ্ছু জানাতে পারিনি, কিন্তু বিশ্বাস করো আমার দিক থেকে না আমি একটু অযত্ন রাখিনি। আমি চেষ্টা করছি আমার সাধ্য মতো, কিন্তু কোথাও মাকে খুঁজে পাইনি। আমিও না অনেক চিন্তা করতেছি, মা কোথায় আছে, কেমন আছে, কি করতেছে, এইগুলো ভেবে না 2টা দিন আমি নিজেও খাইতে পারতেছি না। জানো তো, কাল সারা রাত আমি ঘুমাইতে পর্যন্ত পারিনি। আমি বলি কি শুনুন, আমরা সবাই যদি একসঙ্গে অসুস্থ হয়ে যাই তাহলে মাকে কিভাবে খুঁজে বের করবো? শোনো না, মাথাটা একটু ঠান্ডা রাখো। থানায় তো খবর দিচ্ছি, পুলিশ তো খুঁজতেছে। তুমি এখন ভেতরে চলো, একটু বিশ্রাম নাও, তারপর তুমি আমি 2জন মিলে একটা বুদ্ধি করে তারপর মাকে খুঁজতে যাব।
আমরা সবাই মিলে খুঁজবো, আর আমার বিশ্বাস মাকে ঠিক আমরা খুঁজে পাবো। তুমি এত ভেঙে পড়ো না সোহেল। না, যে বাড়িতে আমার মা নেই সে বাড়িতে আমি থাকতে পারবো না। তুমি জানো আমি মায়ের জন্য অনেক কিছু নিয়ে আসছি। আমার মা নেই, আমি কার হাতে এই জিনিসগুলো তুলে দেবো? আমি জানবো না? আমি তো জানি তুমি মাকে কতটা ভালোবাসো। মার জন্য আমার যেহেতু এতটা কষ্ট হচ্ছে, তাহলে তোমার কেমন কষ্ট লাগতে পারে। সোহেল প্লিজ এখন মাথাটা ঠান্ডা রাখো, এখন তাড়াহুড়া করার কোনো সময় নয়। চলো তো, আমি কোনো কথা শুনবো না, তুমি এখনই ভিতরে যাবা, চলো। আরে আসো তো। বৌমা, বৌমা, ও বৌমা। কি হয়েছে রে কি? হ্যাঁ বাবা, এইটা কবার কোত্থেকে জুটালেন? আমি কয়েকটা কথা বলার জন্য আসছি। ও উকালতি করতে আসছেন? মনে করো তাই। আচ্ছা, আপনি উকিল হলেন কবে থেকে? এতদিন তো জানতাম আপনি ব্যবসা করেন, আবার কি উকালতির মধ্যে লেখাপড়া শেষ করে ফেললেন? না বৌমা, তুমি একটু বেশি কথা বলতেছো। শোনো, এটা তোমার শাশুড়ি, এটা অন্য কেউ নয়, এটা সোহেলের মা। তো এই বাড়ির কিন্তু উনি কর্ত্রী, আর ওনার অনেক দায় দায়িত্ব আছে। দেখো বৌমা, তুমি কিন্তু ওনাকে অনেক নির্যাতন করো, আর সংসারে যাবতীয় কাজকর্ম করাও, ঠিকমতো খাইতেও দাও না। যদি জবাব দেয় তাহলে তুমি ওনাকে ধরে মারো, অনেক নির্যাতন করো। বাবা, আপনি দেখতেছি অনেক খোঁজ খবরই রাখেন। তো এতগুলো কথা কোত্থেকে শুনলেন? নিশ্চয় আমার শাশুড়ি মা বলছে। কিন্তু একটা জিনিস আমি বুঝতেছি না, হঠাৎ আমার শাশুড়ির প্রতি আপনার এত দরদ কি? আগে কি প্রেম টেম ছিল নাকি? দেখো বৌমা, তুমি কিন্তু আজে বাজে কথা বলতেছো। আমি সমাজের মানুষ, আমি প্রতিবেশী হলেও তো আমার দায়িত্ব কর্তব্য আছে। আমি আনবো না মানে আমি তো অবশ্যই তার কথা শুনবো, এবং আমার কথা তুমি শুনতে বাধ্য। আচ্ছা আচ্ছা দাঁড়ান, এই যে এত কথা শোনাচ্ছেন না আমাকে, তার আগে কি যেন বলতেছিলেন? উনি তো এইবারে কর্ত্রী, উনাকে এইভাবে বের করে দিতে পারি না, উনার একটা দায়িত্ব আছে। এই দেখেন, বাড়ির কর্ত্রীর তো অনেক দায়িত্ব থাকে, কিন্তু ওর তো নিজেই ঠিকভাবে চলতে পারে না, তো কর্ত্রী হিসেবে বাড়ির দায়িত্ব কীভাবে পালন করবে? এই যে বছরে 12 মাসের মধ্যে 11 মাস উনি অসুস্থ থাকে, আর এই 11 মাস উনার পিছনে টাকা ঢালতে ঢালতে আমার টাকাগুলো সব শেষ। আচ্ছা সেটা নয় বাদই দিলাম, এই যে 11 মাস উনি শুয়ে বসে থাকবে, উনাকে প্রতি অক্ত গালে তুলে তুলে কে গেলাবে? আমি কি এই বাড়ির চাকর? আমি এই বাড়ির বউ। এই সংসারে না অনেক কাজ আছে, সেই কাজগুলো ফেলে কি করতে হবে? উনার সেবা যত্ন করতে হবে, উনার হাত পা টিপতে হবে। আমি না এগুলো পারবো না। আর যদি এত দরদে আপনি লেগে থাকেন, তাহলে এক কাজ করেন, আপনার বাড়িতে নিয়ে যান। অবশ্য এখনও দেখতে শুনতে ভালোই আছে, বিয়েটা ছেলে করে নিতে পারে। কথা বেশি বলতেছো কিন্তু বৌমা তুমি। আমি যেটা বলি সেটা কান পেতে শোনো। একদিন কিন্তু উনিও তোমার মতো বউ ছিল, এই বাড়ির গৃহিণী ছিল না। আজকে তুমি এই বাড়ির বউ, আজকে উনি হয়েছে গৃহিণী। তুমি এত কথা বলছো। চুপ, একদম চুপ, একটা সাউন্ডের জন্য না হয়। অনেকক্ষণ ধরে না আপনার বকর বকর শুনছি, আর যদি একটাও সাউন্ড শুনি না, আপনার ঘাট ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দিতে আমি একবারও ভাববো না। উকালতি করতে আসছেন না, চুপচাপ দাঁড়ায় এখানে, উকালতি করা বাদ দিয়ে চুপচাপ দেখেন। এই বটে টিকা, হাই, এই যে এই তোরে তোরে আমি এই বাড়ি থেকে কেন বের করে দিয়েছিলাম? তুই অসুস্থ, সারাক্ষণ তোর সেবা করতে হয়, এটা আমি সহ্য করতে পারবো না। তাই তোর আমি জানে মারছিলাম না, এবার থেকে বের করছিলাম। আরে কত অত্যাচার করবে? হ্যাঁ, আমি তো একটা মানুষ, অত্যাচার করতে করতে আমার হাত দুটো বিষ হয়ে গেছিল, তাই তোরা জানে না মেরে এই বাড়ি থেকে বের করছিলাম। তুই আবার এখানে উকুল ধরে এই বাড়িতে আসছিস না? আজকে তোর আমি শেষ করে দেবো। তোর একদিন কে বাসায় খারাপ মেয়ে দেখছি, তোর মধ্যে এত খারাপ মেয়ে আমি জীবনেও দেখি নাই। হ্যাঁ মা, তুই আমাকে কি বললি? তুই আমাকে কি বলছিলি? আমার মাকে তুই 2 দিন ধরে খুঁজে পাচ্ছিস না, তাই না? তুই গ্রামে গ্রামে খুঁজেছিস, মহল্লায় মহল্লায় খুঁজেছিস, এবং কি থানায় জিডি করছিস আমার মাকে খুঁজে দেওয়ার জন্য। আর কত নাটক করবি আমার সাথে? এই মিথ্যা নাটকগুলো কেন করলি? তুই নিজের মুখে স্বীকার করলি আমার মাকে তুই বাড়ি থেকে বের করে দিছিস। আমার মা রাস্তায় ভিক্ষা করবে, কিন্তু কেন? কেন একজন প্রবাসীর মা রাস্তায় ভিক্ষা করবে বলতে পারিস? শুধুমাত্র আমার মায়ের জন্য, আমার মাকে ভালো রাখার জন্য ওই দূর প্রবাসে আমি এত কষ্ট করি। নিজে না খেয়ে
দেশে টাকা পাঠায়। তুই যখন বলিস আমার মায়ের চিকিৎসার জন্য টাকা লাগবে, 1 লক্ষ টাকা পাঠাইলে তুই বলিস আরো টাকা লাগবে মায়ের চিকিৎসা করাতে। আমি প্রয়োজনে আমার ফ্রেন্ডের থেকে লোন নিয়ে হলেও তোকে টাকা পাঠাই, আর আমার মাকে তুই বসায় বসায় খাওয়াইতে পারবি না। কিন্তু কেন? কি আমার মায়ের অপরাধ? দেখো সোহেল, চুপ! আর একটা কথা বলবি না। আমি জানি তুই সাজিয়ে গুজিয়ে আবার মিথ্যা কথা বলবি। তুই জানিস খুব ছোটবেলায় যখন আমার বাবা মারা যায়, এই মা মানুষের বাড়ি কাজ করে আমাকে খাইয়েছে। মানুষের থেকে হাত পেতে সেই টাকা দিয়ে আমাকে লেখাপড়া করাইছে। নিজের সমস্ত গুছানো টাকা শেষ সম্বল জমিটুকু বিক্রয় করে আমাকে প্রবাসে পাঠাইছে। আমার সেই মাকে কেন তুই ভাব দিতে পারবি না? আমার সেই মাকে তুই কেন দেখাশোনা করতে পারবি না? আমি যখন তোর সাথে সম্পর্ক করছিলাম, তুই আমাকে কি বলছিলি? যে সোহেল আমাকে বিয়ে করে বাড়িতে রেখে যাও, তোমার মায়ের তো একজন সেবা করার লোক দরকার, আমি তোমার মাকে সেবা করব। তুমি যদি প্রবাসে চলে যাও, তোমার মা তো একা একা থাকতে পারবে না। আমি তোর মিষ্টি কথা বিশ্বাস করছিলাম এবং তোকে বিয়ে করে এই বাড়িতে রেখে গেছিলাম যাতে আমার মা ভালো থাকে। কিন্তু তুই মনে হয় সেটাই ভুলে গেলি। তুই জানিস প্রবাস থেকে আসার পর যখন তুই বললি যে আমার মাকে 2 দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমি একটা মিনিটও স্থির থাকতে পারি নাই। এলাকায় যত আমার পরিচিত মানুষ আছে সবাইকে জিজ্ঞাসা করছি, এলাকায় মাইকেল করেছি আমার মাকে খুঁজে পাওয়ার জন্য। কিন্তু আমি বুঝতে পারি নাই তুই আমার সঙ্গে নাটক করছিস। তুই আমার সঙ্গে নাটক করছিস, তুই আমার জান্নাতকে কষ্ট দিছিস। আমি তো তোর সঙ্গে সংসার করব না, আমি তোর মতো মেয়ের মুখ দেখতে চাই না। যা আমার বাড়ি থেকে বের হ। সোহেল, সোহেল দেখো, আমি জানি আমি ভুল করছি, কিন্তু বিশ্বাস করো তুমি তো জানো আমি এমনটা ছিলাম না। কেন এমনটা হয়েছে সেটা জানতে চাইবো না? আমি তো নিজেই তোমাকে বলছিলাম তোমার মাকে দেখাশোনা করার জন্য হলো আমাকে এই বাড়িতে তোমার বউ বানায় রেখে যাও। বিশ্বাস করো তুমি যখন প্রবাস যাওয়ার পর আমাকে এই বাড়িতে রেখে গেছিলা, আমি ভালোই তোমার মায়ের সেবা করছিলাম। তোমার মা যখন অসুস্থ ছিল আমি তবুও বিরক্ত হইতাম না, মনে করতাম এটা আমার দায়িত্ব। কিন্তু এই এলাকার আশেপাশে যে লোকগুলো আছে না, তারা সবসময় আমাকে বলতো তুই তো সোহেলের বউ, তোর স্বামী বিদেশ থেকে এত টাকা পয়সা পাঠায়, আর তুই সারাক্ষণ কিনে সেবা যত্ন করিস। তুই তো এবারের কাজের লোক না, তুই এই বাড়ির বউ, তোর কিছু ঠেকা পড়ছে? হ্যাঁ, এই বউটাই টানা, তুই কি এই বাড়ির কাজের লোক? এই মানুষের এই কথাগুলো শুনতে শুনতে আমার মাথার মধ্যে বিভিন্ন কথা উদয় হলো। তখন আমি ভাবতে থাকলাম, হ্যাঁ ঠিকই তো, আমার সব আছে, আমি এই বাড়ির বউ, আমি তো এই বাড়ির কাজের লোক না। তাহলে কেন ওনার কথা মতো এই সংসারের সব কাজ আমি করব? কেন এবার দিনের পর দিন আমি ওনার সেবা করব? আমি তো কাজের লোক না, আমি তো বউ, সব কিছু আমার 2 হাতে থাকবে। তারপর থেকেই না আমি কেমন যেন হয়ে গেলাম, বিরক্ত বোধ করলাম। কিন্তু আম্মা একের পর এক আমাকে সবসময় বলতো বৌমা এটা করে দাও সেটা করে দাও, আমি উঠতে পারতেছি না, আমার শরীর খারাপ। তখন আমার ভিতর না আরও বিরক্ত লাগা শুরু করলো। একটা সময় আম্মাকে ধমক দেওয়া শুরু করলাম, আস্তে আস্তে গায়ে হাত তুলো। কখন যে আমি পাষাণ হয়ে গেলাম আমি না বুঝতে পারিনি। একটা সময় অসহ্য হয়ে এই বাড়ি থেকে বের করে দিলাম। তারপর মনে মনে ভাবলাম আমি তোমাকে কি বলবো? তখন ভাবলাম কেন আমি বলবো হারাই গেছে, তারপরে এই বাড়ি সয় সম্পত্তি সব আমার থাকবে, আমি রাজধানীর মতো থাকবো। কিন্তু আমি বুঝতে পারিনি সোহেল, আমি যেটা করছি এটা মস্ত বড় ভুল করছি। বিশ্বাস করো সোহেল, আমি না বুঝে সব করছি, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি আমার ভুলটা বুঝতে পারছি সোহেল। তুই যদি ভুল করতি আমি তোকে ক্ষমা করে দিতাম, কিন্তু তুই মানুষের কথা শুনে অপরাধ করছিস। তুই পাড়া প্রতিবেশীর কথা শুনে আমার জান্নাতকে কষ্ট দিছিস। আমি তো তোকে ক্ষমা করবো না, তোর মতো মেয়ের সঙ্গে আমি সংসার করবো না। যা আমার বাড়ি থেকে চলে যা, সোহেল আমার বাকি জীবনটুকু আমার মায়ের সঙ্গে আমি কাটিয়ে দিই। আমি কোথায় যাব? তুমি তো জানো আমার কেউ নেই, আমারে ক্ষমা করে দাও। আমার মাকে যখন নির্যাতন করছিলি তখন মনে ছিল না তুই কোথায় যাবি? যা এই বাড়ি থেকে বের হ, যা। সোহেল মা, তুমি আমাকে ক্ষমা করে দিও। আঙ্কেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার মাকে আমার কাছে ফিরে দেওয়ার জন্য। বাবারে ধন্যবাদ বড় কথা না, আমাদের তো এটা দায়িত্ব কর্তব্য, আমাদের দেখতে হবে না? আঙ্কেল ভিতরে চলেন। আসেন আচ্ছা বাবা।